আমি আমার বোনের জন্য সন্তান জন্ম দিতে রাজি হয়েছিলাম, কিন্তু প্রসবের মাত্র কয়েকদিন পরেই শিশুটিকে আমার দরজার সামনে ফেলে রেখে গেল। আমার বোন মিতু আর আমি সবসময় অবিচ্ছেদ্য ছিলাম। সে আর তার স্বামী রাহুল বছরের পর বছর ব্যর্থ চিকিৎসা আর হারানো সন্তানের বেদনাদায়ক চক্রে ঘুরছিল। একদিন সে আমার কাছে এমন একটি আবেদন নিয়ে এলো যা সবকিছু বদলে দিল। তুই কি আমার সারোগেট হতে রাজি হবি? এক মুহূর্ত দ্বিধা না করে আমি রাজি হয়ে গেলাম। নিজে দুই সন্তানের মা হওয়ায় আমি জানতাম সে কোনো গভীর ভালোবাসার খোঁজ করছে। যদি তোকে এই উপহার দিতে পারি, অবশ্যই দেব, আমি কথা দিয়েছিলাম। গর্ভাবস্থাটা যেন স্বপ্নের মতো ছিল। প্রতিটি আল্ট্রাসাউন্ডে সেই ছোট্ট ছন্দময় হৃৎস্পন্দন শুনে মৃত্যুর মুখ কীভাবে আনন্দে ভরে উঠত তা আমি দেখতাম। যখন অবশেষে নীলুফা নামের একটি সুন্দর মেয়ে শিশুর জন্ম দিলাম, আমরা দুজনেই স্বস্তির কান্নায় ভেসে গেলাম। মৃত রাহুল হাসপাতাল থেকে বের হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষার অলৌকিক মুহূর্তে সে অনাবিল সুখ নিয়ে। তারপর শুরু হলো নীরবতা। তার আমার মেসেজের জবাব দেওয়া বন্ধ করে দিল। আমার ফোন কল উপেক্ষা করতে লাগলো। যখন আমাকে হাসপাতাল থেকে ছাড়া দিয়ে বাড়ি পাঠানো হলো, মনে হলো মৃত্যু যেন শূন্যে মিলিয়ে গেছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো তারা নতুন বাবা মা হওয়ার ক্লান্তিতে অভিভূত। কিন্তু 5টা দিন কোনো খবর না পেয়ে উদ্বেগ পরিণত হলো ঠান্ডা, কুড়ে কুড়ে খাওয়া আতঙ্কে। 6ষ্ঠ দিনের সকালে আমি সোয়েটার পরছিলাম। মনে মনে ঠিক করেছিলাম তাদের বাড়িতে গিয়ে জবাব চাইব। হঠাৎ বাহিরের দরজায় প্রচণ্ড একটা ধাক্কার শব্দ পুরো বাড়ি কাঁপিয়ে দিল। দরজা টেনে খুললাম, আর আমার বুকে যেন থমকে গেল। সেখানে বারান্দার ঠান্ডা কংক্রিটের ওপর একটি প্লাস্টিকের বেবি ক্যারিয়ার রাখা। ভেতরে হাসপাতালের সেই চীনা ডোরাকাটা কম্বলে মোড়ানো শুয়ে আছে নীলুফা। হ্যান্ডেলে আটকানো একটি ছেঁড়া কাগজে মৃত্যুর পরিচিত হাতের লেখায় লেখা, আমরা কখনো এরকম একটি বাচ্চা চাইনি, ও তোর দায়িত্ব। মাথাটা ঘুরে গেল। আমি পাগলের মতো মৃত্যুর নাম্বারে ডায়াল করলাম। সে ধরল, কিন্তু গলায় তীক্ষ্ণ বিষ। এখনো ফোন করছিস কেন? তুই নীলুফার সত্যিটা জানতিস আর আমাদের কাছ থেকে লুকিয়ে গেছিস। ও এখন তোর বোঝা। আমার গলা থেকে কান্নামাখা ফিসফিসানি বের হলো। কি? তুই কি বলছিস? ফোনের ওপাশে মৃত্যুর কণ্ঠটা যেন পুরোপুরি বদলে গেছে। সেই চেনা মায়া নেই, নেই কোনো কোমলতা, বরং একটা অচেনা ঠান্ডা রাগ আর ঘৃণা মিশে আছে। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, হাতে কাঁপতে থাকা ফোন। পায়ের কাছে শুয়ে থাকা নীলুফা হালকা শব্দ করে কেঁদে উঠছিল। তার কান্নাটা যেন আমার বুকের ভেতর ছুরির মতো বিচ্ছিল। আমি কাপা গলায় আবার বললাম, কি বলছিস তুই মিতু? আমি কি লুকিয়েছি? ওপাশে কিছুক্ষণ চুপ থেকে সে বলল, অভিনয় করিস না, তুই সব জানতিস। রিপোর্টে কি লেখা ছিল তুই জানতিস। আমার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। কোন রিপোর্ট? আমি কিছুই বুঝতে পারছিলাম না। গর্ভাবস্থার সব পরীক্ষা তো নিয়মিতই করানো হয়েছিল। মিতু নিজেই তো সব রিপোর্ট দেখত। আমি তো শুধু তার কথা শুনেই নিশ্চিন্ত থাকতাম। আমি বললাম, কোন রিপোর্ট? আমি তো কিছুই জানি না। তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল মিতু। এবার প্রায় চিৎকার করে উঠল। ডাক্তার বলেছিল বাচ্চার সমস্যা আছে, জন্মগত সমস্যা। তুই সেটা জানতিস, তারপরও আমাদের কাছে কিছু বলিসনি। আমার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। আমি দেয়ালে ভর দিয়ে দাঁড়ালাম। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, জন্মগত সমস্যা। আমি ধীরে ধীরে বললাম, না মিতু, আমি কিছুই জানি না। ডাক্তার তো আমাকে কিছু বলেনি। তুই তো সব দেখেছিস। ওপাশে আবার নীরবতা। তারপর সে খুব ঠান্ডা স্বরে বলল, মিথ্যে বলিস না। শেষের দিকে যে স্ক্যানটা হয়েছিল, তুই একা গিয়েছিলি, তখনই তোকে সব বলা হয়েছিল। আমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলাম। হ্যাঁ, শেষের দিকে একবার আমি একাই গিয়েছিলাম, কারণ মিতু আর রাহুল বাইরে ছিল। কিন্তু সেই দিন ডাক্তার শুধু বলেছিলেন বাচ্চা একটু ছোট, কিন্তু চিন্তার কিছু নেই। আর কিছুই তো বলেননি। আমি বললাম, ডাক্তার আমাকে শুধু বলেছিল বাচ্চা একটু ছোট, আর কিছু না। আমি শপথ করে বলছি, মিতু যেন আমার কথা শুনতেই চায় না। সে বলল, আমরা আর এই নিয়ে কথা বলতে চাই না, বাচ্চাটাকে তুই রাখ, যা করার তুই কর। লাইনটা কেটে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশে যেন সবকিছু থেমে গেছে। শুধু নীলুফার কান্না ধীরে ধীরে জোরে হতে লাগলো। আমি নিচে বসে তাকে কোলে তুলে নিলাম। তার ছোট্ট মুখটা লাল হয়ে গেছে, চোখ বন্ধ করে সে কাঁদছে। আমি তাকে বুকের কাছে জড়িয়ে ধরলাম। অদ্ভুত একটা অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে পড়ল।
এই তো সেই শিশুটি যে আমার শরীরের ভেতর 9 মাস ছিল, যার প্রতিটি নড়াচড়া আমি অনুভব করেছি। কিন্তু সে তো আমার না হওয়ার কথা ছিল। আমি নিজেকে বোঝাতে চাইলাম এটা শুধু একটা ভুল বোঝাবুঝি, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে রিপোর্টে বা কথাবার্তায়। মিতু এমন করতে পারে না, সে আমার বোন। আমি নীলুফাকে নিয়ে ভেতরে ঢুকলাম, দরজা বন্ধ করে তাকে বিছানায় শুয়ে দিলাম। তার ছোট্ট হাত দুটো নাড়ছে, যেন কিছু খুঁজছে। আমার মনে পড়ল হাসপাতালের নার্স বলেছিল যদি বাচ্চা কাঁদে তাহলে হয়তো সে ক্ষুধার্ত। আমি তাড়াতাড়ি দুধ গরম করতে গেলাম। হাত কাঁপছিল এতটাই যে বোতলটা ঠিকমতো ধরতেও পারছিলাম না। দুধ খাওয়ানোর সময় নীলুফা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার চোখ দুটো আধ খোলা, যেন আমাকে দেখার চেষ্টা করছে। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। এই শিশুটার জন্য আমি এত কিছু করেছি, শুধু আমার বোনের মুখে হাসি দেখার জন্য। তাহলে এখন সে কেন বলছে আমি কিছু লুকিয়েছি? আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। যদি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কি? আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক, আমাকে সত্যিটা জানতেই হবে। সেদিন আমি হাসপাতালের ফাইলগুলো খুঁজতে শুরু করলাম। মিতু সব রিপোর্ট নিজের কাছে রাখত, কিন্তু কিছু কপি আমার কাছেও ছিল। আমি একটা একটা করে কাগজ দেখতে লাগলাম। বেশিরভাগই সাধারণ পরীক্ষা, কিন্তু একটা রিপোর্টে চোখ আটকে গেল। সেখানে কিছু মেডিকেল টার্ম লেখা, যা আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না। কিন্তু একটা শব্দ বারবার চোখে পড়ছিল, অ্যাবনর্মালিটি। আমার বুক ধক করে উঠল। আমি পুরো রিপোর্টটা ভালো করে পড়তে চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল বাচ্চার কিছু জেনেটিক ইস্যুর সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত না, আরও পরীক্ষা দরকার। আমার মনে পড়ল সেদিন ডাক্তার খুব তাড়াহুড়োয় ছিলেন। হয়তো তিনি বিস্তারিত বলতে পারেননি, অথবা হয়তো তিনি ভেবেছিলেন মিতুই সব জানবে। আমি ফোনটা হাতে নিলাম। আবার মিতুকে কল করব কিনা ভাবছিলাম, কিন্তু তার আগের কথাগুলো মনে পড়তেই হাত থেমে গেল। ও এখন আমার কথা শুনতে চাইবে না। আমি ঠিক করলাম সরাসরি ডাক্তারের সাথে কথা বলবো। পরের দিন সকালে আমি নীলুফাকে নিয়ে হাসপাতালে গেলাম। তাকে কোলে নিয়ে যখন সেই করিডোর দিয়ে হাঁটছিলাম, মনে হচ্ছিল প্রতিটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে। ডাক্তারের কেবিনে ঢুকে আমি সবকিছু খুলে বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি বললেন, দেখুন, আমরা তখনই নিশ্চিত কিছু বলতে পারিনি, শুধু সন্দেহ ছিল। অনেক সময় এমন রিপোর্ট ভুল হতেও পারে। আমি দ্রুত বললাম, তাহলে এখন কি করতে হবে? তিনি বললেন, বাচ্চার কিছু পরীক্ষা করতে হবে, তখনই বোঝা যাবে আসলে কোনো সমস্যা আছে কিনা। আমার বুকের ভেতর আবার ভয় জমে উঠল, কিন্তু এবার আমি পালাতে চাইলাম না। আমি বললাম, ঠিক আছে, সব পরীক্ষা করান। পরীক্ষাগুলো করতে কয়েকদিন সময় লাগলো। কয়েকদিন আমি প্রায় ঘুমাতে পারিনি। নীলুফার দিকে তাকালে মনে হতো যদি সত্যি কিছু হয়, কিন্তু সেই সাথে একটা অদ্ভুত টানও অনুভব করছিলাম। সে যখন আমার আঙ্গুল ধরে থাকতো, যখন আমার কোলে ঘুমিয়ে পড়তো, তখন মনে হতো সে আমারই অংশ। রিপোর্টের দিন এসে গেল। আমি ডাক্তারের সামনে বসেছিলাম। নীলুফা আমার কোলে ঘুমাচ্ছিল। ডাক্তার ধীরে ধীরে রিপোর্টটা খুললেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, একটা শব্দ শোনার অপেক্ষায়। তিনি বললেন, কিছু ছোটোখাটো জেনেটিক ইস্যু আছে, কিন্তু এটা খুব গুরুতর কিছু না। সঠিক যত্ন নিলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমার চোখে পানি চলে এলো। এতদিনে জমে থাকা ভয় যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। আমি বললাম, তাহলে সে ঠিক হয়ে যাবে? ডাক্তার হাসলেন, সে ঠিকই আছে, শুধু একটু বেশি যত্ন দরকার। আমি নীলুফার দিকে তাকালাম। সে তখনও শান্তভাবে ঘুমাচ্ছে, যেন পৃথিবীর কোনো চিন্তায় তার নেই। হাসপাতাল থেকে বের হয়ে আমি আকাশের দিকে তাকালাম। মনে হচ্ছিল এতদিন পর একটু শ্বাস নিতে পারছি। কিন্তু পরের প্রশ্নটা মাথায় ঘুরছিল, যদি এটা বড় কিছু না হয়, তাহলে মিতু কেন তাকে ফেলে গেল? আমি বুঝতে পারলাম সমস্যাটা বাচ্চার না, সমস্যাটা মানুষের। আমি ফোনটা বের করলাম। এবার আর দ্বিধা করলাম না। মিতুকে আবার কল দিলাম। এবার সে ফোন ধরল না। আমি ধীরে ধীরে বললাম, ঠিক আছে, তুই না ধরলে আমি আসছি। নীলুফাকে বুকে জড়িয়ে আমি যখন রিকশায় উঠলাম, তখন আমার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছিল। ভয় ছিল, কষ্ট ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল একটা জিদ। আজ আমি সত্যিটা জানবই। আমার বোন আমাকে মিথ্যাবাদী বানিয়ে একটা নিষ্পাপ শিশুকে ফেলে দিয়ে কিভাবে নিশ্চিন্তে থাকতে পারে, সেটা আমি বুঝেই ছাড়ব। মিতুর বাসার সামনে পৌঁছে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে কিছুক্ষণ কোনো সাড়া এলো না। আমি আবার ধাক্কা দিলাম,
এবার দরজাটা খুলল রাহুল। তার চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই, বরং বিরক্তি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? আমি সরাসরি বললাম, মিতুকে ডাকছি। সে একটু থেমে বলল, ও কথা বলতে চায় না। আমার ভেতরের ধৈর্যটা যেন ভেঙে যাচ্ছিল। আমি কণ্ঠ শক্ত করে বললাম, ওকে বলো, আমি দেখা না করে যাচ্ছি না। রাহুল কিছু না বলে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অদ্ভুত নীরব। যেখানে একটা নতুন বাচ্চার হাসি কান্নায় ভরে থাকার কথা, সেখানে যেন একটা শূন্যতা। কিছুক্ষণ পর মিতু ঘর থেকে বের হলো। তার চেহারাটা শুকিয়ে গেছে, চোখে ঘুম নেই, কিন্তু সে পুরনো মায়া একদমই নেই। আমি নীলুফাকে একটু শক্ত করে বুকে টেনে নিয়ে বললাম, এটা কি করলি তুই? মিতু ঠান্ডা গলায় বলল, যা করেছি ঠিক করেছি। আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, ঠিক করেছি মানে? তুই নিজের বাচ্চাকে দরজার সামনে ফেলে রেখে আসিস, এটা ঠিক? সে একটু জোরে বলল, ও আমার বাচ্চা না। এই কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। তারপর ধীরে বললাম, তাহলে কার? মিতু চোখ নামিয়ে বলল, ও একটা ভুল। আমার বুকের ভেতর যেন কিছু ছিঁড়ে গেল। আমি বললাম, ভুল মানে কি? সে এবার মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে পানি নেই, শুধু এক ধরনের কঠিনতা। সে বলল, আমরা একটা পারফেক্ট বাচ্চা চেয়েছিলাম। এত কষ্ট করেছি, এত টাকা খরচ করেছি, শুধু একটা স্বাভাবিক সুস্থ বাচ্চার জন্য। কিন্তু যখন জানলাম ওর সমস্যা আছে, তখনই বুঝেছিলাম আমরা এটা নিতে পারবো না। আমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলাম। বললাম, ডাক্তার তো বলেছে এটা খুব বড় কিছু না, ঠিকভাবে দেখাশোনা করলে ও স্বাভাবিক জীবন পাবে। মিতু তীক্ষ্ণ গলায় বলল, তুই বুঝবি না। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। আমি আবার সেই কষ্টে ফিরতে চাই না। আমি বুঝতে পারছিলাম এটা শুধু ভয় না, এর ভেতরে একটা স্বার্থপরতা আছে, একটা সামাজিক চাপ আছে, আর আছে নিখোঁজ জীবনের পেছনে ছোটা। আমি বললাম, তাহলে তুই আমাকে মিথ্যাবাদী বানালি কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ আমি কাউকে বোঝাতে চাইনি যে আমরা নিজেরাই বাচ্চাটাকে নিতে চাইনি। সবাই ভাবুক তুই কিছু লুকিয়েছিস। তাতে আমার সুবিধায় এই কথাটা শুনে আমার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। আমি কাপা গলায় বললাম, তুই এত নিচে নামতে পারলি? রাহুল তখন কথা বলল। সে বলল, দেখো, আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। তুই চাইলে বাচ্চাটাকে রেখে দে, না হলে কোথাও দিয়ে দে। আমাদের লাইফে আমরা আর কোনো সমস্যা চাই না। আমি নীলুফার দিকে তাকালাম। সে তখন শান্ত হয়ে আমার বুকে মাথা রেখে আছে, যেন সব কিছু বুঝেও কিছু বলছে না। আমি ধীরে বললাম, সমস্যাও না, সমস্যা তোরা। মিতু বিরক্ত হয়ে বলল, নাটক করিস না। তুই তো শুধু সারোগেট ছিলি, তোর কাজ শেষ। আমি এবার আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি জোরে বললাম, আমি শুধু সারোগেট ছিলাম ঠিক, কিন্তু এই বাচ্চাটা 9 মাস আমার শরীরে ছিল। তার প্রতিটা নড়াচড়া আমি অনুভব করেছি। তার জন্মের সময় আমি মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করেছি। আর তুই বলছিস আমার কাজ শেষ, ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ঠিক আছে, তুই যদি ওকে না চাস, তাহলে ও আজ থেকে আমার। মিতু একটু হেসেই বলল, খুব ভালো, তোরই দায়িত্ব ছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, দায়িত্ব। কিন্তু সেটা তুই ভাবছি যেরকম, সেরকম না। আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না, ঘুরে বেরিয়ে এলাম। বাইরে এসে মনে হলো বুকের ভেতর জমে থাকা কিছু একটা ভেঙে গেছে, কিন্তু তার জায়গায় নতুন কিছু জন্ম নিচ্ছে। বাড়িতে ফিরে আমি নীলুফাকে বিছানায় শুয়ে দিলাম। সে আমার আঙ্গুল ধরে হাসার চেষ্টা করছিল। সেই ছোট্ট হাসিটা আমার সব কষ্টই মুছে দিল। আমি বুঝলাম এই শিশুটাকে কেউ না চাইলে আমি চাই। এটা কোনো বাধ্যবাধকতা না, এটা একটা সিদ্ধান্ত। পরের কয়েকদিন আমি নিজের জীবনটা নতুন করে সাজাতে শুরু করলাম। 2টা বাচ্চার সাথে এখন আরেকটা নতুন প্রাণ। কাজটা সহজ না, কিন্তু অসম্ভবও না। আমি নীলুফার জন্য নতুন কাপড় কিনলাম, ডাক্তার দেখালাম, তার জন্য একটা আলাদা জায়গা তৈরি করলাম। আমার বড় 2 সন্তানও তাকে ধীরে ধীরে আপন করে নিতে শুরু করলো। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, আমি নীলুফার পাশে বসে থাকতাম। তার শ্বাস নেওয়ার শব্দ শুনতাম। মনে হতো এই ছোট্ট মানুষটা আমার জীবনে একটা নতুন অর্থ এনে দিয়েছে। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন এখনো ঘুরত, মিতু কি কোনোদিন ফিরে আসবে? এক রাতে হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো। নামটা দেখে আমি থমকে গেলাম। মিতু মেসেজে লেখা ছিল, তুই কি ঠিক আছিস? আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এতদিন পর এই প্রশ্ন আমি উত্তর দিলাম, আমি ভালো আছি, তোর মেয়ে ভালো আছে। কিছুক্ষণ পর রিপ্লাই এলো না, কিন্তু আমি জানতাম গল্পটা এখানেই শেষ না। আমি নীলুফার দিকে তাকালাম।
সে ঘুমাচ্ছে, মুখে শান্তি। আমি ধীরে বললাম, যাই হোক, আমি তোকে কখনোই ছাড়ব না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম এই সম্পর্কটা রক্তের না হলেও এটা সবচেয়ে গভীর সম্পর্ক। রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস বইছিল, জানালার পর্দায় একটু একটু নড়ছিল, আর ঘরের ভেতর শুধু নীলুফার মৃদু শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি তার পাশে বসেছিলাম, চোখ সরাতে পারছিলাম না। এত ছোট একটা প্রাণ, অথচ তার কারণে আমার পুরো জীবনটাই বদলে গেছে। মৃদুর সেই মেসেজটার কথা বারবার মাথায় ঘুরছিল, তুই কি ঠিক আছিস? এই একটা লাইন যেন হাজারটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমার দিকে। এতদিন কোথায় ছিল সে? কেন হঠাৎ এখন খোঁজ নিচ্ছে? এটা কি সত্যি কোনো মায়া, নাকি আবার কোনো নতুন খেলা? আমি ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, আবার লিখব কিনা ভাবছিলাম। শেষে নিজেকে থামালাম। যে মানুষ নিজের সন্তানকে দরজার সামনে ফেলে রেখে যেতে পারে, তার কাছ থেকে বেশি কিছু আশা করা ঠিক না। নীলুফা হঠাৎ একটু কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি তার দিকে ঝুঁকে গেলাম। সে চোখ না খুলেই আমার আঙ্গুলটা শক্ত করে ধরে ফেলল। এই ছোট্ট স্পর্শ যেন আমাকে ভেতর থেকে শক্ত করে দিল। আমি ধীরে ধীরে বললাম, আমি আছি, ভয় পাস না, তোকে কেউ আর ফেলে যাবে না। পরদিন সকালটা শুরু হলো এক নতুন ব্যস্ততা নিয়ে। আমার 2 সন্তান স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে, আর নীলুফা বারবার কাছে। তার খাওয়ানো, ডায়াপার বদলানো, আবার তাকে শান্ত করা, সব কিছু মিলিয়ে আমি এক মুহূর্ত বসার সময় পাচ্ছিলাম না। কিন্তু অদ্ভুতভাবে এই ক্লান্তিটা আমার ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি একটা দায়িত্ব পালন করছি, কিন্তু তার থেকেও বেশি কিছু, যেন আমি নিজের একটা অংশকেই যত্ন নিচ্ছি। বিকেলের দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি ভাবলাম হয়তো পাশের বাসার কেউ এসেছে। দরজা খুলতেই আমি থমকে গেলাম। মিতু দাঁড়িয়ে আছে। তার চেহারা আগের থেকেও বেশি ক্লান্ত, চোখের নিচে কালি, চুল এলোমেলো, কিন্তু তার চোখে আজ একটা অদ্ভুত দোটানা। আমি কিছুক্ষণ কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। সে ধীরে বলল, ভেতরে আসতে দিবি না? আমি সরে দাঁড়ালাম। সে ভেতরে ঢুকে চারপাশে তাকালো। তার চোখ একসময় গিয়ে থামল বিছানার দিকে, যেখানে নীলুফা শুয়েছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমি লক্ষ্য করছিলাম তার হাত কাঁপছে। নীলুফা তখন জেগে উঠেছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিতু একটু ঝুঁকে তার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য তার চোখে সেই পুরনো মায়াটা ফিরে এলো, কিন্তু সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন নিজেকে আটকাচ্ছে। আমি বললাম, কি চাই তোর? সে একটু চুপ করে থেকে বলল, আমি দেখতে এসেছি। আমি ঠান্ডা গলায় বললাম, দেখে তো গেছিস। সে বিরক্ত হয়ে বলল, এমন কথা বলিস না। আমি এবার সরাসরি বললাম, তাহলে কেমন কথা বলবো? তুই যেদিন ওকে ফেলে গেলি, সেদিন কি একবারও ভেবেছিস আজকের এই দিনটার কথা? মিতু চুপ হয়ে গেল। সে সোফায় বসে পড়ল, 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। কিছুক্ষণ পরে সে বলল, তুই বুঝবি না আমি কি অবস্থার মধ্যে ছিলাম। আমি তীক্ষ্ণ স্বরে বললাম, বুঝতে চাইও না। আমি শুধু এটুকুই বুঝি, একটা মা নিজের বাচ্চাকে ফেলে যায় না। সে হঠাৎ মাথা তুলে বলল, আমি মা না। এই কথাটা ঘরের বাতাসকে আরো ভারী করে দিল। আমি ধীরে বললাম, মা হওয়া শুধু জন্ম দেওয়ার ব্যাপার না, মায়া থাকলেই মানুষ মা হয়। আর তোর সে মায়াটা নেই। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এবার পানি জমতে শুরু করেছে। সে বলল, তুই জানিস না সবাই আমাকে কি বলছে। তারা বলছে আমার ভাগ্য খারাপ, আমার বাচ্চা নাকি স্বাভাবিক না। আমি আর পারছিলাম না। আমি গভীরভাবে তার দিকে তাকালাম। বললাম, তাই বলে তুই ওকে ফেলে দিলি? সে ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম তুই ওকে রাখবি। আমি অবাক হয়ে বললাম, তাই বলে এইভাবে? সে মাথা নিচু করে বলল, আমি ভয় পেয়েছিলাম। ঘরের ভেতর আবার নীরবতা। আমি একটু নরম গলায় বললাম, এখন কেন এসেছিস? কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না, হয়তো দেখতে, হয়তো বুঝতে আমি ঠিক করেছি, নাকি ভুল। আমি বললাম, তুই নিজে জানিস। যে ধীরে বলল, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? এই প্রশ্নটা আমাকে থামিয়ে দিল। আমি অনেকক্ষণ কিছু বললাম না। তারপর বললাম, ক্ষমা করা এত সহজ না। তুই শুধু আমাকে না, একটা নিষ্পাপ শিশুকে ফেলে দিয়েছিস। সে চোখ মুছতে মুছতে বলল, আমি কি ওকে একটু কোলে নিতে পারি? আমি দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু শেষে নীলুফার দিকে তাকিয়ে তাকিয়ে তুলে মিতুর দিকে বাড়িয়ে দিলাম। মিতু তাকে কোলে নিল। প্রথমে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু ধীরে ধীরে সে তাকে আঁকড়ে ধরল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নীলুফা আশ্চর্যভাবে চুপ করে আছে, যেন সেই স্পর্শটা চিনে ফেলেছে। মিতু ফিসফিস করে বলল, এত ছোট, এত নির্ভরশীল,
আমি চুপ করে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সে নীলুফাকে আবার আমার হাতে ফিরিয়ে দিল, যেন সে বুঝে গেছে এই জায়গাটা আর তার না। সে ধীরে উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে সে বলল, তুই ভালো রাখিস ওকে। আমি বললাম, এটা বলার দরকার নেই। সে থেমে আবার বলল, যদি কোনোদিন আমি ফিরে আসতে চাই। আমি তাকে থামিয়ে বললাম, তখন দেখা যাবে। সে আর কিছু না বলে বেরিয়ে গেল। দরজা বন্ধ করার পর আমি অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকের এই দেখা যেন সবকিছু আরো জটিল করে দিল। মৃদুকে সত্যি বদলাতে চাইছে, নাকি এটা সাময়িক দুর্বলতা? আমি নীলুফাকে বুকে জড়িয়ে ধরলাম। সে আবার আমার আঙ্গুল ধরে ফেলল। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, যাই হোক, এবার আমি কাউকে আর আমার জীবন নষ্ট করতে দেব না। নীলুফা এখন আমার দায়িত্ব না, শুধু আমার পরিচয়। আর কেউ যদি আবার তাকে ছিনিয়ে নিতে আসে, আমি আর আগের মতো চুপ থাকব না। মিতু চলে যাওয়ার পর ঘরটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু এই নীরবতা আগের মতো ছিল না। এখন ভেতরে একটা অদ্ভুত টান ছিল, যেন সবকিছু একলা বদলে যাচ্ছে ধীরে ধীরে, চোখে না পড়লেও ভেতরে ভেতরে। আমি দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। মনে হচ্ছিল, এইমাত্র যা হলো সেটা কি সত্যি, নাকি আমি কোনো স্বপ্ন দেখলাম? যে মানুষটা নিজের সন্তানকে ফেলে রেখে গিয়েছিল, সে আজ এসে তাকে কোলে নিয়ে কেঁদে গেল। আমি ধীরে ধীরে ঘুরে নীলুফার দিকে তাকালাম। সে তখন আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তার ছোট্ট নিঃশ্বাস, তার শরীরের উষ্ণতা, সবকিছু যেন আমাকে বাস্তবে ফিরিয়ে আনলো। আমি নিজেকে বললাম, না, আমি দুর্বল হব না। যাই হোক, আমি এখন শুধু নীলুফার কথা ভাবব। দিনগুলো আবার আগের মতো চলতে শুরু করলো, কিন্তু একটা পার্থক্য ছিল। আমি এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। দরজায় শব্দ হলে আমার বুক ধক করে উঠত। ফোন বেজে উঠলে মনে হতো হয়তো আবার মৃত। কিন্তু সে আর কোনো যোগাযোগ করল না। 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহে নীলুফা যেন আরও বেশি আমার হয়ে উঠেছে। তার কান্না আমি এখন সহজেই বুঝতে পারি। কখন সে ক্ষুধার্ত, কখন সে শুধু কোলে থাকতে চায়, সব যেন নিজে থেকেই বুঝে যায়। আমার বড় 2 সন্তানও তাকে ভালোবেসে ফেলেছে। তারা তাকে নিয়ে খেলতে চায়, তাকে গল্প শোনায়, এমনকি তার পাশে বসে পড়াশোনাও করে। একদিন রাতে আমার ছেলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, মা, নীলুফা কি আমাদের বোন? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এই প্রশ্নটা আমি এড়াতে পারবো না জানতাম। আমি তার মাথায় হাত রেখে বললাম, হ্যাঁ, ও তোমাদের বোন। সে আবার জিজ্ঞেস করলো, তাহলে ও আগে কোথায় ছিল? আমার গলায় একটু ভারী হয়ে এলো। আমি ধীরে বললাম, ও আমাদের কাছে আসতে একটু দেরি করেছে। সে হাসল, যেন এই উত্তরই তার জন্য যথেষ্ট। কিন্তু আমার ভেতরে একটা ঢেউ উঠল। সত্যিটা কতটা জটিল, আর আমরা তাকে কত সহজ করে বলি। সে রাতেই আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি নীলুফাকে শুধু বড় করব না, আমি তাকে সত্যিটাও জানাবো, কিন্তু ঠিক সময়ে। পরদিন সকালে হঠাৎ আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। আমি কিছুটা দ্বিধা নিয়ে রিসিভ করলাম। ওপাশ থেকে একটা শান্ত গলা ভেসে এলো, আপনি কি নীলুফার অভিভাবক? আমার বুক ধক করে উঠল। আমি বললাম, হ্যাঁ, আমি তার দেখাশোনা করছি। আপনি কে? সে বলল, আমি হাসপাতাল থেকে বলছি। কিছু রিপোর্ট নিয়ে আপনার সাথে কথা বলা দরকার। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কেমন রিপোর্ট? সে বলল, আপনি কি আজ আসতে পারবেন? আমি আর দেরি করলাম না। নীলুফাকে নিয়ে আবার হাসপাতালে গেলাম। ডাক্তারের কেবিনে ঢুকতেই তিনি আমাকে বসতে বললেন। তার মুখে আগের মতো স্বাভাবিক ভাব নেই। আমি বুঝতে পারছিলাম কিছু একটা আছে। তিনি ধীরে বললেন, আমরা আগের রিপোর্টগুলো আবার রিভিউ করেছি। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, তারপর তিনি বললেন, কিছু বিষয় আমার নজরে এসেছে, যেগুলো আগে পরিষ্কার ছিল না। আমি শক্ত হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল আবার যেন সব কিছু ভেঙে পড়বে। তিনি বললেন, নীলুফার যে জেনেটিক ইস্যুর কথা বলা হয়েছিল সেটা পুরোপুরি নিশ্চিত না, কিন্তু একটা বড় প্রশ্ন আছে। আমি প্রায় ফিসফিস করে বললাম, কি প্রশ্ন? ডাক্তার একটু থেমে বললেন, বাচ্চার কিছু বৈশিষ্ট্য দেখে আমাদের মনে হচ্ছে তার জেনেটিক লাইনটা পুরোপুরি ম্যাচ করছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, আপনি কি বলতে চাইছেন? তিনি সরাসরি বললেন, সহজ করে বললে, এই বাচ্চাটা যাদের হওয়ার কথা ছিল তাদের সাথে পুরোপুরি জেনেটিক মিল নেই। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, মানে? তিনি বললেন, আমরা সন্দেহ করছি হয়তো কোনো মেডিকেল মিক্স আপ হয়েছে।
আমার হাত থেকে প্রায় নীলুফা পড়ে যাচ্ছিল। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি কাপা গলায় বললাম, আপনি কি বলতে চাইছেন? এ বাচ্চা মৃত্যুর না। ডাক্তার ধীরে বললেন, সেটার সম্ভাবনা আছে। ঘরের ভেতর যেন সব কিছু থেমে গেল। আমার মনে হচ্ছিল আমি একটা গভীর অন্ধকার গর্তে পড়ে যাচ্ছি। আমি বললাম, তাহলে সে কার? ডাক্তার বললেন, সেটা জানতে হলে আরও কিছু পরীক্ষা করতে হবে। আমি আর কিছু বলতে পারছিলাম না। হাসপাতাল থেকে বের হয়ে আমি ব্রেঞ্চে বসে পড়লাম। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, যদি নীলুফা মৃত না হয় তাহলে সে কার? আর যদি সে কারই না হয় তাহলে? আমি নিচে তাকালাম। নীলুফা আমার কোলে শান্তভাবে ঘুমাচ্ছে। এই মুহূর্তে হঠাৎ করে সবকিছু খুব পরিষ্কার হয়ে গেল। সে কার এখন এটা গুরুত্বপূর্ণ না, সে এখন আমার। কিন্তু পরের মুহূর্তে আরেকটা ভয় এসে ঢুকল। যদি তার আসল পরিবার তাকে খুঁজে পায়, যদি কেউ এসে বলে এই বাচ্চা তাদের, আমি কি তখন তাকে ধরে রাখতে পারবো? আমার বুক শক্ত হয়ে গেল। আমি মনে মনে বললাম, না, আমি কাউকে তাকে নিয়ে যেতে দেব না। কিন্তু সত্যি কি এত সহজ? সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। একের পর এক চিন্তা মাথায় আসছিল। মিতু কি এ কারণেই তাকে ফেলে দিয়েছে? সে কিছু কি জেনে গিয়েছিল, নাকি সে শুধু নিজের স্বার্থে সবকিছু এড়িয়ে গেছে? পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি মিতুর সাথে আবার কথা বলবো। কারণ এখন এই গল্পটা শুধু আবেগের না, এটা একটা সত্যের গল্প। আর সেই সত্যিটা যতই কঠিন হোক, আমাকে জানতেই হবে। আমি ফোনটা হাতে নিলাম, ডায়াল করলাম। লাইনটা বাজতে লাগলো। একবার, দুইবার, তিনবার, তারপর কলটা রিসিভ হলো। কিন্তু ওপাশ থেকে যে গলাটা ভেসে এলো সেটা মিতুর না, একেবারে অচেনা একজন নারীর কণ্ঠ। সে শান্ত গলায় বলল, হ্যালো, আপনি কে? আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে বললাম, আমি মিতুর বোন বলছি। মিতু কোথায়? ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে বলল, আপনি একটু দেরি করে ফেলেছেন। আমার বুক ধক করে উঠল। আমি প্রায় চিৎকার করে বললাম, কি হয়েছে ওর? সে বলল, আমি পাশের ফ্ল্যাটের রেশমা বলছি। গতরাতে মিতু আর রাহুল হঠাৎ করে বাসা ছেড়ে চলে গেছে। আমার মাথা ঘুরে গেল। আমি দেয়ালে ভর দিয়ে দাঁড়ালাম। আমি কাপা গলায় বললাম, কোথায় গেছে? সে বলল, সেটা কেউ জানে না। খুব তাড়াহুড়ো করে বের হয়েছে। কিছু জিনিসপত্র রেখে গেছে। আমার মনে হচ্ছিল মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। আমি বললাম, আপনি কি নিশ্চিত? সে বলল, হ্যাঁ। আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। কলটায় কেটে যাওয়ার পর আমি কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে রইলাম। সবকিছু যেন আরও জটিল হয়ে যাচ্ছে। একদিকে হাসপাতালের রিপোর্ট, অন্যদিকে মৃতদের হঠাৎ উধাও হয়ে যাওয়া। এটা কি কাকতালীয়, নাকি তারা কিছু জেনে পালিয়েছে? আমি আর দেরি করলাম না। নীলুফাকে নিয়ে আবার মৃতদের বাসায় গেলাম। দরজাটা বন্ধ, কিন্তু তালা দেওয়া না। আমি ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকেই একটা অদ্ভুত বিশৃঙ্খলা চোখে পড়ল। আলমারি খোলা, কিছু কাপড় মেঝেতে পড়ে আছে, টেবিলের ওপর ছড়ানো কাগজপত্র। মনে হচ্ছিল কেউ খুব তাড়াহুড়ো করে সব ছেড়ে চলে গেছে। আমি ধীরে ধীরে ভেতরে হাঁটতে লাগলাম। বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের ওপর একটা ফাইলের দিকে। আমি এগিয়ে গিয়ে সেটা হাতে নিলাম। ফাইলটা খুলতেই আমার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভেতরে হাসপাতালের রিপোর্ট, প্রেসক্রিপশন আর কিছু কাগজ। আমি একটা একটা করে দেখতে লাগলাম। হঠাৎ একটা রিপোর্টে চোখ আটকে গেল। সেখানে স্পষ্ট করে লেখা, ডিএনএ টেস্ট রিকমেন্ডেড। আমার বুক ধক করে উঠল। মানে তারা আগেই জানতো? আমি দ্রুত আরেকটা কাগজ বের করলাম। সেখানে কিছু হাতে লেখা নোট, মৃত্যুর হাতে লেখা। আমি পড়তে শুরু করলাম। সে লিখেছে, যদি বাচ্চাটা আমাদের না হয় তাহলে আমরা কি করব? সমাজকে কি বলবো? সবাই জানলে কি হবে? আমার হাত কাঁপতে লাগলো। মানে তারা সত্যিটা আগেই সন্দেহ করছিল, তাহলে তারা আমাকে কেন দোষ দিল? কেন সব আমার ঘাড়ে চাপিয়ে দিল? আমার মাথার ভেতর রাগ আর কষ্ট একসাথে ঘুরতে লাগলো। আমি ফাইলটা বন্ধ করে বসে পড়লাম। নীলুফা তখন আমার কোলে নড়াচড়া করছিল। সে কিছুই জানে না, কিছুই বোঝে না, কিন্তু তার জন্যই এত কিছু। আমি ধীরে ধীরে তার মাথায় হাত বুলালাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা ছোট্ট খাম, টেবিলের কোণায় রাখা। আমি সেটা তুলে নিলাম। খামের ওপরে লেখা, যদি কেউ এটা পায়। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা চিঠি।
আমি পড়তে শুরু করলাম। লেখা ছিল, আমরা জানি না আমরা ঠিক করছি নাকি ভুল, কিন্তু আমরা এই পরিস্থিতি সামলাতে পারছি না। যদি এই বাচ্চাটা সত্যি আমাদের না হয়, তাহলে আমরা তাকে নিজের বলে মেনে নিতে পারবো না। আর যদি সে অসুস্থ হয়, তাহলে আমরা সেই দায়িত্ব নিতে ভয় পাচ্ছি। আমরা দুর্বল, আমরা স্বীকার করছি, কিন্তু এই জীবন আমরা চাই না। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা শুধু স্বার্থপরতা না, এটা ভয়ের কাছে হার মানা, কিন্তু তবুও এটা ক্ষমার অযোগ্য। চিঠির শেষে লেখা ছিল, তুই যদি এটা পড়িস তাহলে বুঝে নে, তুই ওর জন্য সঠিক মানুষ। আমি চুপ করে বসে রইলাম। এই প্রথমবার মিতু আমাকে দোষ দেয়নি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম। আমার ভেতরে এখন একটা পরিষ্কার সিদ্ধান্ত, আমি আর তাদের খুঁজব না। যারা নিজের দায়িত্ব থেকে পালায়, তারা কখনো ফিরে এসে সেটা নিতে পারে না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আমি আবার হাসপাতালে গেলাম, ডাক্তারের সাথে দেখা করলাম। আমি বললাম, সব টেস্ট করুন, আমি সত্যিটা জানতে চাই। ডাক্তার মাথা নেড়ে বললেন, ঠিক আছে, কয়েকদিনের পরীক্ষা, অপেক্ষা, দুশ্চিন্তা। প্রতিটা দিন যেন এক একটা বছর। এই সময়টায় আমি শুধু নীলুফার দিকে তাকিয়ে থাকতাম। সে ধীরে ধীরে বড় হচ্ছে, তার চোখে এক ধরনের শান্তি, এক ধরনের নির্ভরতা। আমি বুঝতে পারছিলাম সে আমাকে বিশ্বাস করে। অবশেষে রিপোর্টের দিন এলো। আমি ডাক্তারের সামনে বসে আছি, বুকের ভেতর ধোকপোক শব্দ। তিনি ফাইল খুললেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা ডিএনএ টেস্ট করেছি। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। তিনি বললেন, এই বাচ্চাটা আপনার বোনের না। আমার চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি আবার বললেন, আর একটা বিষয় আছে। আমি তাকালাম। তিনি ধীরে বললেন, জেনেটিক্যালি এই বাচ্চার সাথে আপনার মিল আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তিনি পরিষ্কার করে বললেন, সহজ ভাষায় বললে, এই বাচ্চাটা আপনারই। আমার পৃথিবী থেমে গেল। আমি কাপা গলায় বললাম, কিভাবে সম্ভব? তিনি বললেন, সম্ভবত এমব্রিও ট্রান্সফারের সময় কোনো ভুল হয়েছে। আপনার ডিম্বাণু ব্যবহার করা হয়েছে। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি নিচে তাকালাম। নীলুফা আমার কোলে শান্তভাবে ঘুমাচ্ছে। হঠাৎ সব কিছু অর্থপূর্ণ হয়ে গেল। এই টান, এই অনুভূতি, এই অদ্ভুত ভালোবাসা, সব কিছু যে আমার। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এবার আর কোনো দ্বিধা নেই। কেউ তাকে আমার কাছ থেকে নিতে পারবে না, কারণ সে শুধু দায়িত্ব না, সে আমার নিজের রক্ত। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, এই গল্পটা শুধু ত্যাগ আর বিশ্বাসঘাতকতার না, এটা এক মায়ের নিজের সন্তানকে ফিরে পাওয়ার গল্প। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আমি অনেকক্ষণ করিডোরে দাঁড়িয়েছিলাম। চারপাশে মানুষজন আসা যাওয়া করছে, কেউ হাসছে, কেউ চিন্তায় ডুবে আছে। কিন্তু আমার কাছে সব কিছু যেন দূরের শব্দের মতো লাগছিল। আমার কানে শুধু একটা কথাই বারবার বাজছিল, এই বাচ্চাটা আপনারই। আমি নিচে তাকালাম। নীলুফা আমার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন সে সব জানে, সব বুঝে গেছে। আর আমার কাছে তার ঠিকানা। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু এই কান্না আগের মতো অসহায়তার না। এই কান্না ছিল একটা গভীর স্বস্তির, একটা প্রাপ্তির। আমি ধীরে বললাম, তুই আমারই ছিলি, তাই না? সেদিন বাড়ি ফিরে আমি আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হলো আমি যেন নতুন করে নিজেকে দেখছি। আমি শুধু 2 সন্তানের মা না, আমি 3 সন্তানের মা। আর এই তৃতীয় সন্তানটা আমাকে বেছে নিয়েছে, কোনো কাগজের হিসাব বা পরিকল্পনার বাইরে। পরের কয়েকদিন আমি নিজের ভেতরের এই নতুন সত্যটাকে গ্রহণ করতে শিখলাম। প্রথমে অবিশ্বাস ছিল, তারপর ধীরে ধীরে সেটা জায়গা করে নিল এক অদ্ভুত ভালোবাসায়। আমি নীলুফার দিকে তাকালেই এখন আর কোনো দ্বিধা থাকতো না। সে শুধু দায়িত্ব না, সে আমার নিজের রক্ত, আমার নিজের অংশ। কিন্তু এর সাথে সাথে একটা নতুন ভয়ও মাথায় ঢুকলো। এই সত্যটা যদি বাইরে যায়, যদি মিতু ফিরে এসে জানে সে আবার আমাকে, তাকে দাবি করে। আমি বুঝতে পারছিলাম, এবার আমাকে শুধু আবেগ দিয়ে না, বাস্তবতা দিয়ে লড়তে হবে। আমি একজন আইনজীবীর সাথে দেখা করলাম, সব কিছুই খুলে বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনে বললেন, বিষয়টা জটিল, কিন্তু আপনি যেহেতু সারোগেট ছিলেন, আর এখন বাচ্চাটা আপনার কাছেই আছে, আপনার একটা শক্ত অবস্থান আছে। তবে যদি ওরা ফিরে এসে দাবি করে, তখন প্রমাণ আর কাগজপত্র গুরুত্বপূর্ণ হবে। আমি মাথা নেড়ে বললাম, আমি লড়ব, এই প্রথমবার। আমার নিজের জন্য না, আমার সন্তানের জন্য লড়ার সিদ্ধান্ত নিলাম। দিনগুলো আবার চলতে লাগলো, কিন্তু এবার আমি অনেক বেশি প্রস্তুত। নীলুফা ধীরে ধীরে বড় হচ্ছে। তার চোখে এখন একটু একটু চেনা অভিব্যক্তি আসছে। সে আমার মুখের দিকে তাকিয়ে হাসে।
আমার কণ্ঠ শুনে শান্ত হয়। একদিন সে প্রথমবারের মতো আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আমি যেন থেমে গেলাম। এই ছোট্ট হাসিটা আমার জীবনের সব কষ্ট, সব ভয়, সব প্রশ্নের উত্তর হয়ে গেল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তুই থাকলে আমার সব আছে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমার বুক আবার ধক করে উঠল। আমি ধীরে ধীরে দরজার দিকে গেলাম। দরজা খুলতে আমি জমে গেলাম। মিতু দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা না, তার পাশে একজন মধ্যবয়সী লোক। আমি কিছু বলার আগে মিতু বলল, আমাদের কথা বলতে হবে। আমি চুপ করে সরে দাঁড়ালাম। তারা ভেতরে ঢুকলো। লোকটা চারপাশে তাকালো, তারপর নীলুফার দিকে নজর গেল। সে একটু এগিয়ে এসে বলল, এই বাচ্চাটা? মিতু ধীরে বলল, হ্যাঁ। আমি বুঝতে পারছিলাম কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আমি সরাসরি বললাম, কী ব্যাপার? লোকটা নিজেকে পরিচয় দিল। সে হাসপাতালের একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা। আমার বুক কেঁপে উঠল। সে বলল, আমরা কিছুদিন ধরে একটা ইনভেস্টিগেশন করছি। আপনার কেসটা তার অংশ। আমি ঠান্ডা গলায় বললাম। তারপর সে বলল, আমরা নিশ্চিত হয়েছি যে এমব্রিও ট্রান্সফারের সময় একটা গুরুতর ভুল হয়েছে। আমার হাত শক্ত হয়ে গেল। সে বলল, শুধু আপনার না, আরও একটি পরিবারের ক্ষেত্রেও একই ভুল হয়েছে। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। সে ধীরেই বলল, অন্য সেই পরিবার তাদের বাচ্চাকে খুঁজছে। এই কথাটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মানে কেউ আছে যারা হয়তো এই বাচ্চাটার আসল দাবি নিয়ে আসবে। আমি নীলুফাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি কাপা গলায় বললাম, তারা কি জানে? লোকটা বলল, তারা জানে একটা মিক্স আপ হয়েছে, কিন্তু এখনও নিশ্চিত না কোন বাচ্চা কার। মৃত্যু তখন প্রথমবার কথা বলল। তার গলায় এবার সে আগের কঠোরতা নেই। সে বলল, আমরা সব জানার পর এসেছি। আমি তার দিকে তাকালাম। বললাম, তুই এখন কি চাস? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি আমি ভুল করেছি, আমি পালিয়েছি, কিন্তু এখন আমি সত্যিটা এড়াতে পারবো না। আমি বললাম, আর নীলুফা? সে ধীরে বলল, ও এখন তোরই। এ কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে আবার বলল, আমি ওকে হারানোর অধিকার আগেই হারিয়েছি। ঘরের ভেতর একটা ভারী নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার ভেতরে একটা ঝড় লুকিয়ে আছে। কারণ এখন শুধু একটা প্রশ্ন বাকি, অন্য পরিবার, তারা কি আসবে? আর যদি আসে, তখন কি হবে? আমি নীলুফারের দিকে তাকালাম। সে আমার বুকে মাথা রেখে আছে, নিশ্চিন্তে। আমি মনে মনে বললাম, যাই হোক, আমি তোকে ছাড়ব না। এবার লড়াই শুধু আমার না, এবার লড়াই একজন মায়ের। সেই রাতটা আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। নীলুফাকে বুকে জড়িয়ে বসেছিলাম। তার ছোট্ট হাতটা আমার আঙ্গুল আঁকড়ে ধরেছিল, যেন সে বুঝতে পারছে সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার মাথায় বারবার ঘুরছিল একটা কথাই, অন্য পরিবার কারা? তারা কেমন? তারা তারা কি সত্যি এসে আমার কাছ থেকে নীলুফাকে নিয়ে যাবে? আমি চোখ বন্ধ করে একটা জিনিসই অনুভব করছিলাম, ভয়। কিন্তু সেই ভয়কে ছাপিয়ে একটা জেদও ছিল, আমি লড়ব। পরদিন সকালে হাসপাতাল থেকে ফোন এলো। তারা আমাকে বিকেলে আসতে বলল। বলল, অন্য পরিবারও আসবে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। সময়টা যেন খুব দ্রুত এগিয়ে আসছে। আমি নীলুফাকে সুন্দর করে কাপড়ে জড়িয়ে নিলাম। তার মাথায় হাত বুলিয়ে বললাম, যাই হোক, আমি তোকে ছেড়ে দেব না। হাসপাতালে পৌঁছে মনে হলো প্রতিটা পদক্ষেপ ভারী হয়ে যাচ্ছে। ডাক্তারের কেবিনে ঢুকতেই দেখলাম মিতু আর রাহুল আগেই বসে আছে। তাদের মুখে টান টান উদ্বেগ। আর তাদের সামনে বসে আছে এক দম্পতি। মহিলা প্রায় কাঁদছেন, আর পুরুষটি তার হাত শক্ত করে ধরে আছে। আমি ঢুকতেই তাদের চোখ আমার দিকে উঠল। তারপর সরাসরি নীলুফারের দিকে। মহিলার চোখ হঠাৎ বড় হয়ে গেল। সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে ধীরে উঠে দাঁড়ালো, এক পা করে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে এমন একটা টান, এমন একটা আকুলতা, যা আমি আগে কখনো দেখিনি। সে খুব আস্তে বলল, আমি কি ওকে একটু দেখতে পারি? আমার বুক কেঁপে উঠল। আমি এক মুহূর্তই দ্বিধা করলাম, কিন্তু তারপর ধীরে নীলুফাকে একটু সামনে ধরলাম। মহিলা হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, আমার মেয়ে। ঘরের ভেতর কেউ একটা শব্দও করল না। আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই অনুভূতিটা কি, কারণ আমিও তো ঠিক একইভাবে তাকে অনুভব করি। ডাক্তার ধীরে বললেন, আমরা সব রিপোর্ট নিশ্চিত করেছি। এই শিশুটি জেনেটিক্যালি এই দম্পতির। আমার কানে যেন শব্দ বন্ধ হয়ে গেল, সব কিছু ঝাপসা হয়ে গেল। আমি শুধু নীলুফারের দিকে তাকিয়ে রইলাম। সে কিছুই জানে না, কিছুই বোঝে না,
কিন্তু তার জন্যই এখন আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি এটা আপনার জন্য সহজ না, কিন্তু আমি 9 মাস আমার সন্তানের জন্য অপেক্ষা করেছি। প্রতিটা দিন তাকে কল্পনা করেছি। তার গলা ভেঙে গেল। সে বলল, আমি তাকে ফিরে পেতে চাই। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি নীলুফাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল কেউ আমার বুক থেকে কিছু ছিঁড়ে নিতে চাইছে। আমি চোখ বন্ধ করলাম। এই কয়েক মাসের প্রতিটা মুহূর্তই মনে পড়তে লাগলো। তার প্রথম কান্না, তার ছোট্ট হাত ধরা, তার প্রথম হাসি, সবকিছু আমি বুঝলাম। মা হওয়া শুধু রক্তের না, মা হওয়া মানে অনুভব। আমি চোখ খুললাম। ধীরে ধীরে নীলুফার দিকে তাকালাম, তারপর সেই মহিলার দিকে। আমি খুব শান্ত গলায় বললাম, একটা কথা বলবো? সবাই আমার দিকে তাকালো। আমি বললাম, মা হওয়া শুধু জন্ম দেওয়া না, মা হওয়া মানে তাকে ভালোবাসা, তাকে নিজের সব কিছু দিয়েই আগলে রাখা। আমি একটু থামলাম, তারপর বললাম, আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে ছেড়ে দিতে পারবো না। ঘরের ভেতর একটা চাপা উত্তেজনা তৈরি হলো। মিতু হঠাৎ বলে উঠল, তুই আবার কি বলছিস? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি যা অনুভব করছি সেটাই বলছি। ডাক্তার বললেন, আইনি দিক থেকে বিষয়টা জটিল। আমি মাথা নেড়ে বললাম, আমি জানি। তারপর আমি সেই দম্পতির দিকে তাকালাম, বললাম, আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই বাচ্চাটাও এখন আমাকে মা হিসেবে চেনে। মহিলা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে আমি কি করব? এই প্রশ্নটা আমাকে ভেঙে দিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে একটা সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, একটা পথ আছে। সবাই তাকিয়ে আছে। আমি বললাম, ও আমাদের দুজনেরই হতে পারে। ঘরের ভেতর নীরবতা। আমি বললাম, আমি ওকে ছেড়ে দিতে পারবো না, কিন্তু আমি আপনাদের থেকেও ওকে দূরে রাখতে চাই না। মহিলা হতবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, আমরা চাইলে একসাথে ওকে বড় করতে পারি। আপনারা তার জন্মদাতা, আর আমি তার লালনকারীকেও। কেউ কিছু বলছিল না, কিন্তু ধীরে ধীরে সেই পুরুষটি বললেন, এটা কি সম্ভব? আমি বললাম, যদি আমরা চাই তাহলে সম্ভব। মহিলা ধীরে ধীরে বসে পড়লেন। তার চোখে এখনো পানি, কিন্তু সেই পানির ভেতরে একটা আশার আলো। মিতু চুপ করে বসে আছে, তার চোখ নিচু। হয়তো সে বুঝে গেছে মা হওয়া মানে কি। সেই দিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু একটা পথ তৈরি হয়েছে। পরের কয়েক মাসে আমরা ধীরে ধীরে সেই পথে হাঁটতে শুরু করলাম। নীলুফা বড় হতে লাগলো। দুটি পরিবারের ভালোবাসায় সে জানবে তার গল্প। সে জানবে তার 3জন মা আছে। একজন জন্ম দিয়েছে, একজন তাকে পৃথিবীতে এনেছে, আর একজন তাকে আগলে রেখেছে। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। নীলুফা আমার কোলে খেলছে। দূরে আকাশে সূর্য ডুবে যাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। সে আমার আঙ্গুল ধরে হাসলো। আমি ধীরে বললাম, তুই আমার শুধু দায়িত্ব না, তুই আমার জীবন। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, কিছু গল্পের শেষ হয় না, শুধু নতুনভাবে শুরু হয়। সমাপ্ত।